আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইতালি থেকে মোহাম্মদ রুবেল হোসেন আপনাদের সাথে আছি। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন অবশ্যই। যে সকল বন্ধুরা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখছেন, আশা করছি সবাই দেখছেন, তারা জানি এই ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি। আজকে আমার টিউনিশিয়া টু ইটালি যে আমার নিজের জীবনে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ভিডিওগুলো দিয়েছিলাম, সেই ভিডিওগুলোর আজকে 6 নম্বর পর্ব। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ক্যাম্পে নিয়ে গেছিলো, যে পুলিশ যখন আমাদের কোর্ট থেকে আমাদের রিলিজ দিল, রিলিজ দেওয়ার পর আমাদের ক্যাম্পে নিয়ে গেছিল, সাফারা ক্যাম্প। সেই সাফারা ক্যাম্পে নিয়ে আমাদের পরের দিন সকালবেলা আবার থানায় নিয়ে গেছে। পরের দিন সকালবেলা থানায় নিয়ে গিয়ে মনে করেন যে আমাদের আবার ফিঙ্গারপ্রিন্ট রাখলো, আবার ছবি তুললো, আবার ওই কালো কালির ছাপ রাখলো হাতের। তারপরে ওনাদের থেকে আমরা জানতে পারি যে আমাদের বাংলাদেশে পাঠানোর কোনো ওয়ে নাই তাদের কাছে। সেই পুলিশগুলোর ভিতরে একজন ভালো পুলিশ ছিল, যে আমাদের বুদ্ধি দিল, ভাই সবচেয়ে ভালো জায়গা হলো আলজেরিয়া, আপনারা নাইজারের ভিতরেও ঢুকবেন না, মালির ভিতরে ঢুকবেন না, আপনাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হলো আলজেরিয়া। আপনারা এত বড় দল করে আসছেন, এই জন্য হলো সমস্যা। মানে আমরা 15 জন ছিলাম, এই 15 জনের দল থাকাতেই সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে আমাদের। বলছে যে 4-5 জন করে, 3-4 জন করে আপনারা মনে করেন যে চলে আসবেন, যখন আপনাদের নাইজার বর্ডারে ছেড়ে দিয়ে আসবো তখন আপনারা চলে আসবেন। তখন নাইজার বর্ডারে আমরা কীভাবে গেলাম সেই জিনিসটা বলি। আমাদের যে সাফারা ক্যাম্প, সাফারা ক্যাম্পে কী করে, সাফারা ক্যাম্পে একসাথে আগে লোকগুলার জমা, সাফারা ক্যাম্পে আগে একসাথে লোকগুলারে জমায়। সাফারা ক্যাম্পে লোকগুলা মনে করেন যে শুধু বাঙালি না, বাঙালি, তারপরে হইলো মনে করেন যে নাইজেরিয়ান, তারপরে হলো সুদানি, মালি, সুরি, মার্সি, মানে যা আছে যত অবৈধ, শুধু ইন্ডিয়ান সারা পৃথিবীর যত অবৈধ লোক আছে, সব অবৈধ লোকগুলারে মনে করেন যে ওই এখানে আইনে জমায়, সাফারা ক্যাম্পে আইনে জমায়। জমানোর পরে কি করে, একসাথে 50-60 জন 80 জন হইলে তখন একসাথে আবার ওই তামারাস পাঠায়। তামারাস একটা আলজেরিয়ার একটা জায়গার নাম তামারাস, সেখানে হলো সবচেয়ে বড় ক্যাম্প। এই অবৈধ লোকদের জন্য সবচেয়ে বড় ক্যাম্প হলো তামারাস। ওই আমাদের 1 সপ্তাহ বা 8 দিন মনে আমরা থাকছিলাম। এই 8 দিন পরে আমাদের কি করলো, ওই তামারাস পাঠানোর জন্য মনে করেন যে বাস আনলো, একসাথে 8-10টা বাস আনলো। 8-10টা বাসে করে আমাদের একসাথে মনে করেন যে 70-80 জন লোক বাইর করলো। আর এই যে আমরা যে এই 1 সপ্তাহ বা 8 দিন আমরা ছিলাম এই আলজেরিয়ায়, মানে এই সাফারা ক্যাম্পে, ভাই এই সময়টা ছিল সবচেয়ে বড় কষ্টের সময়ের ভিতরে একটা। মনে করেন আমরা বাসায় কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না, আমাদের ফোন নিয়ে গেছিল। ফোন নিয়ে যাওয়ার পর আমরা বাসায় কোনো যোগাযোগ করতে পারতেছিলাম না। এটা হইলো মনে করেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা। কারণ আপনি যখন ধরা খাইছেন তখন আপনার কি হইব না হইব সেটা হলো পরের ব্যাপার, কিন্তু আপনার ফ্যামিলির লোক যে আপনার জন্য টেনশন করতেছে, এটা হলো সবচেয়ে বড় মানসিক সমস্যা, মানসিক টেনশন ছিল। তারপরে মনে করেন যে আমাদের একজন নাম হইলো সালমান, আমি মনে করেন যে একটা পুলিশকে অনেক রিকোয়েস্ট করছে, এমনকি ফাওয়াতেরা বয়ে দিচ্ছে, ভাড়া পর্যন্ত ধরছে, কিন্তু তারপরও তারা দেয় নাই ফোন করতে 1 মিনিট বাসায়। তারপরে চতুর্থ দিন হলো, তখন আমাদের একটা ভালো পুলিশ আমাদের গার্ডে পড়লো, মানে আমাদের দেখাশোনার দায়িত্বে। সেই পুলিশটা অনেক ভালো লোক ছিল। সেই পুলিশটাকে যখন বোঝায় বললো, তখন সেই পুলিশটা আমাদের ফোন দিয়ে দিল। প্রথমে সালমান ফোন দিছে, পরে যে আমিও বললাম যে আমার মাকে ফোন দিব। ইংলিশে বলতে হয়েছে, মানে মা অনেক অসুস্থ, মানে একটু মিছা কথা বলছি যে মা অনেক অসুস্থ, আমার জন্য অনেক টেনশন করতেছে, এই বলে মনে করেন যে অনেক রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করার পরে আমার সাথে সাথে দেয় নাই, বলছে পরের দিন যখন সকালে আবার ডিউটিতে আসছে, তখন সকালে আবার যাই বললাম যে স্যার আপনি তো বলছিলেন পরের দিন ফোন দিতে দিবেন, একটু ফোন দিতে দেন। তখন লোকটা দিয়েছে ফোন দিতে আমাকে। এই মনে করেন যে যোগাযোগ করলাম বাসায়, এই যোগাযোগ করে মনে করেন যে একটু শান্তি পাইলাম। আর আমাদের দালালটা আমাদের মানে জানাই দিছে, ওই সালমান যার কথা বললাম, ওর মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের যেখানে ছাড়বো নাইজার বর্ডারে নিয়ে, তামারাস থেকে নাইজার বর্ডারে নিয়ে ছাড়বো,
সেখানে অনেক লোক থাকে, মানে অনেক লোক বলতে সেখানে দালাল থাকে, আলজেরিয়ান দালাল থাকে। সে আলজেরিয়ান দালালটা মনে করেন যে ছুটায় নিয়ে আসে লোক, যখন মরুভূমিতে ছাইড়া দেয় মাঝখানে, তখন তারা গাড়ি দিয়ে আবার তামারাস ফেরত নিয়ে আসে, আইনা কি করে তাদের রুমে রাখে। ওই ওই যারা আপনাদের নিয়ে আসবো তাদের রুমে রাখবো, সেই রুম থেকে আপনি আবার দালালটা ফোন দিবেন মোবাইলের মাধ্যমে, তারপরে আপনার দালালটা আপনাদেরকে আবার সারাই নিয়ে যাবো ওদের কাছ থেকে টাকা দিয়ে। এই হলো সিস্টেম। আর এই যখন আপনার দালালটা আপনার মনে করেন যে নেওয়ার জন্য টালটু ফাল্টু করবে, দালালটা যখন ওই আলজেরিয়ান লোকদেরকে টাকা না দিব, একটু ঘুরাইবো, তখনই মনে করেন যে আপনারা খাওয়ার কষ্ট দিব, তখনই মনে করেন যে খাওয়ার কষ্ট দিব। এই খাওয়ার কষ্ট হলো সবচেয়ে বড় কষ্ট। মনে করেন যে দিনে এমনও আছে যে একবেলা খাওয়ান দিব, দিনে আপনারে একবেলা মাত্র খাওয়ান দিব। তারপরে আমাদেরকে বাস দিয়া নিয়ে গেল, বাস দিয়ে নিয়ে কি করছে, মানে অবৈধ লোক তো শুধু আমরা যে ইলিজি ক্যাম্প, শুধু ইলিজি ক্যাম্প না, দেশে তো আরও অনেক ক্যাম্প আছে, সব ক্যাম্প থেকে লোক জড়ো করলো একটা মানে মিডল পয়েন্টে নিয়ে সব বাসগুলো একসাথে করলো। আমাদের মনে করেন 10-12টা বাস, আরও অন্যান্য জায়গা থেকে আরও 10-12টা বাস, এরকম মনে করেন যে প্রায় 40-50টা বাস একসাথে জড়ো করলো অবৈধ লোকদের। সবাইকে বাস থেকে নামানোর পরে বিকাল 4টা-5টার দিকে লাইন ধরে মনে করেন যে আমাদের খাবার দিল, চিজ দিল, রুটি দিল, মানে যে কবজা, আর পানি দিল 1 বোতল করে। এবং ওই রাতটা এমন শীত ছিল, মানে শীতের দিন তো আমরা ধরা পড়ছি, ওই রাতটা এমন শীত ছিল, ওই শীতের ভিতরে মনে করেন যে আমাদের রাত্রে মরুভূমির ভিতরে খোলা আকাশের নিচে কাটাইতে হয়েছে সবাই। ওই রাতটা আবার মনে করেন যে অনেক কষ্টে কাটলো। যখন সকাল হইলো, সকাল হওয়ার পরে আবার সকালবেলা আবার বাসে উঠাইয়া পরে আবার রওনা দিল। আবার মনে করেন যে একটা না 8-10 ঘন্টা চলার পরে তারপর আমরা গিয়া পৌঁছাইলাম হলো ওই তামারাস, যে ক্যাম্প, মেন ক্যাম্প, সেই মেন ক্যাম্পে গিয়ে আমরা পৌঁছালাম। তামারাস ক্যাম্পে গিয়া মনে করেন যে দেখি যে শত শত কালারা, শত শত আফ্রিকান, অবৈধ আফ্রিকান আমাদের আগেই তারা ওখানে ছিল, মানে অন্যান্য ক্যাম্প থেকে তারা এসে জড়ো হয়েছে। তারা আমাদের দেখে মনে করেন যে এমন খুশিতে এমন চিল্লান দিছে, কী জন্য যে ওই সময় চিল্লানটা দিছে ওই সময় আমরা বুঝি নাই, কিন্তু বুঝছি আমরা পরবর্তীতে, যখন আমরা তৃতীয়বার ধরা খায় যখন ওই ক্যাম্পে গেছি, তখন আমরা বুঝছি তারা কী জন্য ওই চিল্লানটা দিছে। তারা চিল্লান দিছে কী জন্য, তারা শিক্ষার দিছে হইলো যে আরও লোক আসছে, অনেক লোক একসাথে জমা হয়েছে, এখন মনে করেন যে ট্রাক বইরা নিয়ে নাইজার বর্ডার নিয়ে ছেড়ে দিয়ে আইব, তারা তাদের বাড়িতে যাইতে পারবো। এই তামারাস এই যে ক্যাম্প, তামারাস ক্যাম্প জাহান্নামের থেকেও কম না, তামারাস ক্যাম্পটা জাহান্নামের থেকে কম বললে বলুন। এর থাকার অবস্থা, টয়লেটের অবস্থা, মানে এটা যদি ওই সময় মোবাইল থাকতো তাহলে ভিডিও করতাম, ছবি তুলতাম। এটা যদি কেউ দেখে মনে করেন যে দেখলেই অবস্থা খারাপ হয়ে যাবে। আর যারা ওইখানে গেছে তাদের অবস্থা কী হইব একমাত্র যারা আসছে তারাই বোঝে তাদের কীরকম অবস্থা হয়েছে। তামারাস আনার পরে একসাথে অনেক লোক জড়ো হইলো। আমাদের ওই সময় বেশি দিন থাকা লাগে না, একদিন থাকছিলাম। পরের দিন মনে করেন যে বিকালবেলা বড় বড় ট্রাক আনলো, যেই ট্রাক দিয়ে গরু নেয়, উট নেয়, গরু নেয়, ওই ট্রাক আনলো, বড় মাল মনে করেন যে ওই ট্রাক আনলো। ট্রাক আনার পরে ওই ট্রাকে আমাদেরকে উঠালো, এক ট্রাকে মনে করেন যে 70-80 জন করে উঠালো। আমাদের কি করলো, আমাদের ট্রাকে বাঙালি আর হলো সিরিয়ান, মানে সুরি, কালাকও দেয় নাই, মানে আফ্রিকানদের আমাদের ট্রাকের ভিতরে দেয় নাই। এই উঠালো, আমরা ছিলাম 15 জন, আর সিরিয়ান ছিল 12 জন, 27 জন, আর একজন লিবিয়ান ছিল, একজন ছিল হইলো ইয়েমেনি। এই মনে করেন যে 29-30 জন আমাদেরকে একটা ট্রাকের ভিতরে দিল। এই ট্রাক মনে করেন যে মরুভূমির ভিতর দেওয়া সন্ধ্যার সময় ছাড়ছে, সকাল ভোর 6টা-7টার দিকে যায় পৌঁছেছে নাইজার বর্ডার, নাইজার এবং আলজেরিয়ার যে মিডল পয়েন্ট, 0 পয়েন্ট, সেখানে যায় পৌঁছেছে। এই ট্রাকের ভিতরে যে কী একটা অবস্থা ভাই, ট্রাক মনে করেন যখন মরুভূমির ভিতর দেওয়া যায়, মনে করেন যে এমন ট্রাকটা এমনভাবে লাফায়, মনে করেন যে আপনার এক হাত উপরে উঠায়, এক হাত
উপর থেকে আবার নিচে ঠাস করে নামায়। ট্রাকের ভিতরে মনে করেন যে কী একটা অবস্থা, সেটা যারা মনে করেন যে এক্সপিরিয়েন্স করছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, যেমন আমাকে মতো ভাবিগো এক্সপিরিয়েন্স আছে, তারা একমাত্র বুঝছে যে ওই ট্রাকের কী একটা অবস্থা। যারা এই পথে আসছে, যারা ধরা খাইছে, যারা এই কষ্ট ভোগ করছে, পৃথিবীতে একমাত্র তারাই বোঝে এই কষ্টটা কী ভাই। আর কেউ বুঝবো না, আপনারা বুঝবেন না, আপনারা শুধু শুনবেন, শুনে অনেক সময় গালিও দিবেন যে শালারা গেছে গা, এখন আমাদেরকে এইসব কথা শুনে ডর ভয় দেখায়। যা মন চাই ভাই বলতে পারেন, সত্যি কথা বলতাছি। সত্যি বললে গালি শোনা লাগে, সেটা চিরসত্য। সত্যি বললে সত্য কথার বাদ নাই। তারপরে মনে করেন এই নাইজার বর্ডারে ছাড়লো। ও ছাড়ার আগের কাহিনী বলি। আমাদের তো বলেছিল যে আমাদের নাইজার বর্ডারে ছাড়লে তারপরে আমাদের লোক রিসিভ করব। কিন্তু প্রথমবার আমাদের ভাগ্য ভালো ছিল যে আমার দালালটা একটা লোকের কন্ট্যাক্ট করেছিল। ওই লোক কী করছে, মাঝপথেই যখন গাড়ি ট্রাক ছাড়ছে তার 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমাদের ট্রাকে উইঠা জিগাইতেছে যে বাংলা কারা, বাংলা কারা। তারপরে আমরা বললাম যে আমাদের ভিতর থেকে 2 জনের পাসপোর্টের ছবি তার কাছে ছিল। সে আমাদের দেখালো যে তোমার দালাল আমার কাছে পাসপোর্টের ছবি বলে তোমাদেরকে আমি রিসিভ করব। এই মনে করেন যে আমরা একটু শান্তি পাইলাম, মানে একটু মানসিকভাবে শান্তি পাইলাম যে আমাদের চিন্তা একটু কমলো, যে আমাদের কোনো লোক আছে, আমাদের রিসিভ করার মতো লোক আছে, উনি আমাদেরকে রিসিভ করে নিব। এই একটু শান্তিতে মনে করেন যে বাকি পথটুক যাইতে পারছি টেনশন ফ্রি হয়ে। তারপরে কী করে আমাদের থেকে পাসপোর্টটা নিয়ে নিল, পাসপোর্ট নিয়ে ওনার কাছে রাখলো। তারপরে যখন শেষের দিকে চলে গেলাম নাইজার বর্ডারের দিকে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, তখন উনি আবার আমাদের ট্র্যাকের ভিতরে উঠে গেল ডাইরেক্ট। এতক্ষণ ছিল সামনে, উনি কী করলো আমাদের সাথে চলে আসলো। তারপরে আমাদের থেকে একটা বস্তা নিল, বস্তা মানে যেই লিবিয়ান ছিল তার একটা বস্তা ছিল। সেই আমরা যখন একসাথে নামলাম, যখন আমাদেরকে নামাবে তখন সে আমাদের সাথে নামলো বস্তারা কান্দে নিয়ে। মানে সেনাবাহিনীরা বুঝতে দেয় না যে উনি দালাল, উনি আমাদের রিসিভ করে নিব। উনি বুঝতে দেয় না যে উনি দালাল, উনি বস্তা কান্দে নিয়ে নামছে মানে যাত্রী হিসাবে। নামার পরে দেখলাম যে আমরা 5টা মিনিট হাঁটলাম। হাঁটার পরে মনে করেন যে চিল যেমন সৌমাইরা মুরগির বাচ্চা নিয়ে যায়, হাঁসের বাচ্চা নিয়ে যায়, সেরকমভাবে দেখলাম যে 4টা গাড়ি আসলো, 3টা 4টা হাইলাক্স গাড়ি আসলো। চিলের মতো সৌমাইরা আয়সা বললো উঠো 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 সবাই উঠো। মনে করেন যে আমরা পিছনের গাড়িগুলো দেখি নাই, সামনের গাড়িতে সবাই 15 জন একসাথে উঠটা বসে রয়েছি। মানে বসার তো জায়গা নাই, মানে এমন রিক্সে আমরা উঠছি, মানে এমন রিক্সের ভিতরে যে আমরা গেছি। পিছনে আমার এক পাও ছিল বাইরে, এক পাও ছিল গাড়ির ডালার ভিতরে। আমি যে কীভাবে ওই সময় দইরা বসে রয়েছি আমি একমাত্র জানি। আর ওনারা আমাদের তোলার পরে আমরা চলন্ত অবস্থায় উঠছি, তোলার পরে মনে করেন যে ওনারা এমনভাবে গাড়ি টানছে ওই মরুভূমিতে, মনে হয় যে কমপক্ষে 150 কিলোমিটার গতি হবো গাড়িটার, এত দ্রুত এত গতিতে টানছে, মানে গাড়িটা টান দিছে। এই মনে করেন যে ওনারা কী করলো, গাড়িটা টান দিয়া 5 মিনিট গাড়িটা টানলো, 5 মিনিট গাড়িটা টান দিয়া উনি আবার আমাদেরকে একটা জায়গায় নিয়ে রাখলো, মানে ওই সেনাবাহিনীর চোখের আড়াল করলো, সেনাবাহিনীর থেকে দূরে নিয়ে গেল, 5-10 কিলোমিটার দূরে নিয়ে গেল। তখন সেনাবাহিনী দেখবো না, তখন সেনাবাহিনী সব লোক সাইডে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। তখন আবার ওনারা আমাদের 15 জনকে 3টা গাড়িতে ভাগ করছে, 5 জন করে উঠায়া। তারপরে কী করলো, আমরা কিন্তু 0 পয়েন্টে ছিলাম, 0 পয়েন্ট থেকে আমাদের কী করলো, ওনারা নাইজার বর্ডারে ঢুকাইলো। নাইজার বর্ডারে ঢুকে একটা সেফ জায়গা, সব সাইডে পাহাড়, একটা গাছ আছে, ঝাউ গাছ, বড় একটা গাছ, ওই গাছের নিচে নিয়ে আমাদের রাখলো। ওই গাছের জায়গাটার নাম দিয়েছিলাম আমরা মিনি বাংলাদেশ। কারণ ওই গাছটার নিচে আমাদের 3বার যাওয়া লাগছে, ওই গাছটার নিচে আমাদের 3বার যাওয়া লাগছে। এমন ভাই আমি দোকান তো নাই, আপনারা যান। ওই গাছটার নিচে আমাদের 3বার যাওয়া লাগছে, সেই জন্য আমরা নাম দিছি মিনি বাংলাদেশ, সেই গাছের তলার নাম। তারপরে ওখানে বসায়া আমাদেরকে কিছু খাবার দিল, খেজুর টেজুর দিল আর পানি দিল। তারপরে খায়া তারা বললো যে অপেক্ষা করো, তোমার জন্য গাড়ি নিয়ে আসতেছি। তারপরে গাড়ি আনতে যে গেছে, গাড়ি নিয়ে আসছে
আমাদের ওখানে বসায় রাখছে হইলো 8টার দিকে, 8টা 9টার দিকে আমাদের ওখানে বসেছে। সে গাড়ি আনতে আনতে মনে করেন যে 12টা 1টা বাজায় লেছে, তাও গাড়ি আনতে পারে না। সে একটা গাড়ি, যে গাড়ি নিয়ে গেছে সেই গাড়ি আনছে। মানে কোন গাড়ি আনতে গেছে, সে বর্ডার পার করে আমাদের, মানে নাইজার বর্ডারে ঢুকাই লাইছে। এখন নাইজার এবং আলজেরিয়ার যে বর্ডারটা, সেই বর্ডারটা পার করে দেবো, সেই বর্ডার পার করার জন্য গাড়ি খুঁজতেছে। তারপরে 3-4 ঘন্টা পরে আমরা নিজেরাই দেখতেছি সে গাড়ির সাথে কন্ট্যাক্ট করতেছে। ওখানে বর্ডার পার করার জন্য গাড়ি থাকে, আলাদা গাড়ি থাকে। সে কন্ট্যাক্ট করতেছে যে মানে বর্ডার পার করে দিব, অনেকে রাজি হইতেছে না। তারপরে দেখলাম যে আরও 1 ঘন্টা পরে রাজি হইলো। আমরা তো ভাই এমন অবস্থা, সেখানে এত গরম, রাত্রে মরুভূমির ভিতরে রাত্রে লাগে শীত, কনকনে শীত, আর দিনে হইলো মনে করেন যে গরম। এই ছিল সমস্যা। আমাদের কাছে কোনো পানি ছিল না, পানি শেষ। পানির জন্য মনে করেন যে হাহাকার শুরু হয়ে গেছে আমাদের। খাবার নাই, ওই 2-1টা খেজুর খায় আর কি হয়। সারা রাত ট্রাকে জার্নি ছিলাম, ট্রাকে জার্নি করছি। তারপরে একটা ল্যান্ড ক্রুজার গাড়ি দেখবেন, ছোটো গাড়ি, পিছনের ডালা খোলা। একটা ল্যান্ড ক্রুজার গাড়ি আনলো, আনার পরে মনে করেন আমরা 15 জন পিছনে উঠলাম। ভাই উঠার পরে গাড়িটা এমনভাবে টান শুরু করছে, মানে আমাদের জীবনের যদি সবচেয়ে কোনো রিক্সি জার্নি থাকে, সেই রিক্সি জার্নি হলো এইটা। এই যে আমরা প্রথমবার যে বর্ডার পার হইতেছি, এইটা ছিল আমাদের জীবনের সবচেয়ে রিক্সি জার্নি। মানে ডালা খোলা, আমরা মনে করেন যে এমন অবস্থা হইতে পারতো যে আমরা সিটটা পরে দিতে পারতাম, সিটটা পিঠা পরে দিতে পারতাম। আমরা যখন তামারাস ক্যাম্পে গেছি, ক্যাম্পে যাই দেখছি অনেকের পাও ব্যান্ডেজ করা, অনেকে হাত ব্যান্ডেজ করা, মাথা ব্যান্ডেজ করা, পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, মাথা ফুটে গেছে। তখন আমরা যখন গাড়িতে চড়ছি, মানে আমার কথা আমি বলতেছি, তখন যে আমি গাড়িতে চড়ছি আর গাড়ি যখন টানটা দিছে, তখন আমি রিয়েলাইজ করতে পারছি, বুঝতে পারছি যে ওই লোকগুলার কেন ব্যান্ডেজ করা। এই যে গাড়িটা যে এমনভাবে টানতেছে, 170-80 কিলোমিটার বেগে টানতেছে গাড়িটা, মরুভূমি দিয়া লাফাইতেছে। আমরা মনে করেন যদি শক্তভাবে ধইরা বসতে না পারি কারো শরীরের সাথে বা ডালার সাথে, মনে করেন যে আমরা সিটটা বিটা এমন জায়গায় যায় পড়মু, ওই সিটটা বিটা পড়লেই মনে করেন যে এই পাওয়াত ভাঙে। আমি মনে করেন যে আমার সামনে সিলেটি ছিল, ওই সিলেটির মনে করেন যে এমনভাবে জাবড়ায় ধরছি, মানে এক হাত দিয়ে ওর কলার ধরছি, মানে ওর শোল্ডারের এখানে শার্ট ধরছি, আর শোল্ডার সহ। আর এক হাত দিয়ে ধরছি ডালা। আমি ছিলাম পিছনে ছিলাম, তো পিছনে অনেক লাফাইছে বেশি, পিছনে লাফাইটা একটু বেশি হয়েছে। আর আমি লাফ দিয়া, মানে গাড়ি যখন লাফ দিছে, আমি লাফ দিয়া, মানে আমি তো লাফ দিয়ে উপরে উঠে গেছি গাড়ির সাথে সাথে। আমি যখন পড়ছি তখন আমার সাইডে যে একজন ছিল, ওর পায়ের উপরে আমি পড়ছি। মানে ওই সময় কার উপরে কে পড়ব সেটাও বোঝার কোনো ক্ষমতা নেই। মানে কার উপরে যে কে পড়ব, কোন জায়গায় যায় কে সিটটা পড়বো, কার উপরে পড়তেছে, কার শরীরের উপরে কে পড়বো, কার সাথে কে বাড়ি খাইব, কোনো মানে গ্যারান্টি নেই। মাথা ফুটবো না, হাত ভাঙবো না, পা ভাঙবো না, নিজে গাড়ি থেকে বেরো যাবে। আর বর্ডারটা ছিল উঁচা, কমপক্ষে 7-8 ফিট উঁচা হইব বর্ডারটা, মরুভূমি থেকে উঁচা করে দিছে বালু দিয়া। এই বর্ডারটা মনে করেন যে যখন পার হইলো, গাড়িটা পার হয়ে যখন লাফ দিয়ে ওই পার পড়লো, তখন যে একটা জাকিটা খাইছে, ওই জাকিটাই মনে করেন যে অনেকের দম বাইরে গেছে। আর ওই পারে যায় মনে করেন যে এমনভাবে গাড়িটা টানা শুরু করলো যে পুলিশের ভয়ে এমনভাবে টানলো, মানে কোনো কিছু সামনে বাঁচাবাসি নেই। সামনে কি গর্ত আছে নাকি উঁচা জায়গা আছে, এইসব দেখার টাইম নেই। ধরা খাইতে পারবো না, এটাই লোক কথা, আসল কথা। সামনে যা থাক চলতে হইব, পিছনে যাত্রীকে কী হয় সেটা দেখার বিষয় নেওয়ার। এই হলো অবস্থা। ভিডিও অনেক বড় হয়ে গেছে ভাই, আজকে এই পর্যন্ত থাক। মনে করেন যে আজকে কই আসলাম আমরা, আলজেরিয়ার বর্ডারটা পার হইলাম। তো বর্ডারটা পার হয়ে তারপর আমাদের সাথে কি হয়েছে, কই রাখছে, কীভাবে আমরা তামারাজ গেলাম, সেই বিষয়ে আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভাই। আল্লাহ পাক যেন সুস্থ রাখে যেন কাজকর্ম করার তৌফিক দান করে। আমি আপনাদের জন্য দোয়া করি ভাই, যারা এখনও আটকা আছেন বিভিন্ন জায়গায়, আল্লাহ পাক আপনাদের সুস্থভাবে আপনাদের গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।